লোকটার ফিলিংসটা দেখেন, সে এত আনন্দিত কেন, এত খুশি কেন, তার অভিব্যক্তি কি বলছে, নাকি একটা বড় ধরনের কোনো শক খেয়েছে? বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে আপনার ঘরে যে ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে, টিভি চলতেছে, ফ্রিজ চলতেছে, সব কিছুর মূলে যে বিষয়টা কাজ করে সেটা আজকে সে হাতে নাতে ধরে ফেলেছে। আমরাও যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছি, আমরা বিজ্ঞানের নবম অধ্যায়টা পড়লে বর্তনীয় জলবিদ্যুৎ, আমরাও এই রহস্য উদ্ঘাটন করতে পারবো, আমরাও এর ভেতরের যে নীল নকশা সেটা জানতে পারবো। তো চলো আমরা আজকে আলোচনা করব মূলত বর্তনী ও জলবিদ্যুৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে। আমি তোমাদের হৃদয় ভাইয়া, ক্লাস ভেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এটা কেন সাজিয়েছিলাম আমরা ওই দিন লাইভে বলেছি। এর অন্যতম কারণ হচ্ছে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিন পরে 25 তারিখ মেবি, তোমাদের জন্য আমরা একটা কোর্স সাজিয়েছি আমাদের ক্লাস ভেলের পক্ষ থেকে, এবং এটা সম্পূর্ণ ফ্রি। তোমরা যারা বৃত্তি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও, স্ট্যান্ড করতে চাও, তোমাদের জন্য আমরা বিজ্ঞান থেকে শুরু করে যে 4টা বিষয় আছে, 4টা বিষয়কে পরিপূর্ণভাবে সাজিয়ে রেখেছি শুধু তোমাদের জন্য, তোমাদেরকে ভালোবাসি বলে, যেন তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো, পরিবারকে আনন্দিত করতে পারো, মা বাবারকে খুশি করতে পারো, এই জন্যে। তো যার ফলে এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য বিজ্ঞান বই থেকে এই ক্লাসটা নিয়ে এসেছি, নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ। আমরা আজকে এটার ভেতরে ঢুকে যাব এবং বোঝার চেষ্টা করব। একটা কথা মাথায় রাখবা, যখন এই ক্লাসটা আমরা শুরু করছি তুমি মাথায় রাখবা যে এটা তোমার সাধারণ কোনো পরীক্ষা না, এটা কোনো সাধারণ পরীক্ষা না। মানে তুমি এতদিন যাদের সাথে দৌড়াইছিলা তারা সবাই ছিল ভেড়া, ভেড়ার সাথে যখন ভেড়া দৌড়াই, ভেড়ার সাথে যখন ঘোড়া দৌড়াই তখন ঘোড়া ফাস্ট হবে, এটা স্বাভাবিক। বাট এখন যাদের সাথে দৌড়াবা তারা হচ্ছে ঘোড়া, ঘোড়ার সাথে যখন ঘোড়া দৌড়ায় ফাস্ট হয় তখনই তার প্রকৃত সাফল্য বোঝা যায়। বুঝতে পেরেছো? সো আমরা ওইভাবে ওই চিন্তা থেকে আজকে ক্লাসটা শুরু করব। তাহলে চলো শুরু করি। দেখো আমরা কি আলোচনা করব, বর্তনী ও জলবিদ্যুৎ। বর্তনীকে একদম সহজ করে দেই, তুমি বর্তনী কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, মনে করো একটা তার, মনে করো একটা তার। জলবিদ্যুৎ, তুমি যে বিদ্যুৎটা দেখতে পাইতেছো এটাই, জাস্ট এটা চিন্তা করবা, শেষ। এখন আমরা একটু ডিপলি আলোচনা করব। এই ডিপলি আলোচনাটা দরকার আছে। ডিপলি আলোচনায় কি আছে? তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহ, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে আগে তড়িৎ বিভবটা বুঝতে হবে। তড়িৎ বিভব হচ্ছে এমন একটা স্থান, তড়িৎ বর্তনীতে এমন একটা স্থান যেখানে অসীম হতে একটা চার্জকে ওই বর্তনীর এক জায়গায় আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজের পরিমাণটাই হচ্ছে তড়িৎ বিভব। বুঝতে পারছো? এক কথায় সেটা হচ্ছে তড়িৎ বিভব। আর তড়িৎ প্রবাহ জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে। দেখো তড়িৎ বিভব হলো বর্তনীর দুটি বিন্দুর মধ্যকার শক্তির পার্থক্য, যা ইলেকট্রন বা চার্জকে স্থানান্তরিত হতে বাধ্য করে। আর এই স্থানান্তরের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, যা হলো পরিবাহীর মধ্য দিয়ে চার্জের প্রবাহের হার। আচ্ছা এটা একটু কঠিন লাগতেছে না? তুমি সবসময় চিন্তা করবা যে একটা বর্তনী আছে, বর্তনীর এইখানে ধরো তড়িৎ বিভব আছে, এখানে একটা চাপ সৃষ্টি হইতেছে। এটা উচ্চতর শ্রেণীতে আলোচনা হয়। চাপ সৃষ্টি হইতেছে, অধিক চাপ সৃষ্টি হইলে, অর্থাৎ এখানে যদি বেশি পরিমাণে চার্জ থাকে তাহলে পটেনশিয়াল থাকে, এই চার্জ কম যেখানে আছে সেই দিকে মুভ করবে। তো মুভ করার ফলে এখানে আলটিমেটলি পরিবাহীর মধ্য দিয়ে যে চার্জের যে স্থানান্তরটা হয়, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, সেই চার্জের স্থানান্তরের জন্যই, ইলেকট্রনের প্রবাহের জন্যই হয়ে থাকে। এটা হচ্ছে আমরা আরও ডিপলি আলোচনা করব। হ্যাঁ, এইদিকে দেখো, এই জায়গাটা দেখো, তড়িৎ বর্তনী জিনিসটা কি? হ্যাঁ, বর্তনী মানে আমি তার বলছিলাম, এটা হচ্ছে একটা ব্যাটারি চিন্তা করো অথবা একটা কোষ চিন্তা করো। এদিকে যাচ্ছে, এই যে দেখো এদিকে যখন যাচ্ছে এটা হচ্ছে কারেন্ট কি পরিমাণ যাচ্ছে, এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার। একটা এমিটার এখানে আমি লাগিয়ে রাখলাম, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এইদিকে যখন কারেন্ট যাচ্ছে এইদিকে হচ্ছে আমার ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যেই দিকে যাবে কারেন্ট তার বিপরীত দিকে যাবে, ইলেকট্রন যেই দিকে যাবে কারেন্ট তার বিপরীত দিকে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করে, এই যে আমার এই লাইটটা কি হইলো, জ্বলে উঠলো না? এখানে বিদ্যুৎ না থাকলে লাইট জ্বলে উঠতো না। এখানে চার্জ আর ইলেকট্রনের ব্যাপারটা চিন্তা করবা। ইলেকট্রন হচ্ছে একটা বস্তুর, একটা পরমাণুর একটা কণা, আর চার্জ হচ্ছে ওই কণাটার একটা ধর্ম। ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, চার্জ আর ইলেকট্রনের মধ্যে এই পার্থক্যটা আছে। এটা একটু মাথায় রেখো জাস্ট। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। তো তড়িৎ বিভব আর তড়িৎ প্রবাহের বিষয়টা আমরা বুঝাতে পেরেছি আশা করি। এখন দেখো পরে আমরা যাব, তড়িৎ প্রবাহের প্রকারভেদ আছে।
তড়িৎ প্রবাহ আসলে কিভাবে হয়, একমুখী ও ডিসি প্রবাহ যেটাকে বলা হয় আর কি, একমুখী বা ডিসি, এটা বা হবে, হ্যাঁ, ডিসি প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট আর কি, হ্যাঁ, ডিরেক্ট কারেন্ট। আরেকটা হচ্ছে পরিবর্তী বা এসি কারেন্ট, এসি কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট। ডিসি মিন্স ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট একদিকে যাচ্ছে, এই যে সময় এদিকে, কারেন্ট একদিকে যাচ্ছে। আর অল্টারনেটিং কারেন্ট যেটা আছে, অল্টারনেটিং কারেন্ট, একটা হচ্ছে পর্যায়ভিত্তিক অল্টারনেটিং কারেন্ট। কেমন, এই যে একটা নির্দিষ্ট সময় পর পর সে তার দিক পরিবর্তন করবে, এটাকে বলা হয় দিক পরিবর্তী বা এসি প্রবাহ। বুঝতে পারছো, দিক পরিবর্তন করবে। তো এই দিক পরিবর্তনটা আলটিমেটলি এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। আমাদের দেশে মেবি 50 বার প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করা যাবে এসি কারেন্ট যেটা আছে, অল্টারনেটিং কারেন্ট যেটা আছে। এখন দেখো, যদি নির্দিষ্ট সময় পর পর তার দিক পরিবর্তনটা একই দিকে হয়, তাহলে এটাকে বলা হয়, এই কোশ্চেনটা আসবে তোমাদের, মাস্ট এই কোশ্চেনটা আসবে, যে তাকে বলা হয় পর্যায়বৃত্ত পরিবর্তী বা এসি প্রবাহ। পর্যায়বৃত্ত এসি প্রবাহ, সোজা কথায় যে পর্যায়বৃত্ত এসি প্রবাহ কাকে বলে, যখন কারেন্ট একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে তার দিক পরিবর্তন করবে। বুঝতে পেরেছ, সেটাকে বলা হবে, এই যে একই অবস্থানে দেখো এইখানে উপরের দিকে উঠছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর আবার এইখান থেকে উপরের দিকে উঠছে। তাহলে এই যে নির্দিষ্ট সময়টা, এটা যদি সেম থাকে তাহলে এটাকে বলা হবে পর্যায়বৃত্ত এসি কারেন্ট, এসি কারেন্ট, হ্যাঁ, কারেন্ট। একটু মাথায় রাখবা এটা, এই কথাটার, এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, সোজা যেদিকে হইতেছে ওই দিকেই যায়। বুঝতে পেরেছো, আমাদের দেশে এটা আছে, এটা বাংলাদেশে মেবি প্রতি সেকেন্ডে 50 বার, আর আমেরিকাতে অনেক বেশি। আচ্ছা দেখো, এরপরে আসো আমরা এই জিনিসটা শিখবো, এখানেই চলো আমাদের শুরু হবে আর কি, হ্যাঁ, পড়াশোনাটা অ্যাকচুয়ালি। তড়িৎ বিভব পার্থক্য। বিভবটা আমরা বুঝতে পেরেছি যে অসীম হতে কোনো একটা বস্তুকে একটা ক্ষেত্রের মধ্যে আনতে, তড়িতের একটা ক্ষেত্র আছে, তো ক্ষেত্রটা কি, একটা তারের মধ্যে, ধরো হচ্ছে এটা একটা তার, এই তারের মধ্যে যখন এটা এখানে আসবে, ধরো এটা একটা তার অসীম হতে আমি একটা একক ধনাত্মক চার্জকে এখানে আনলাম, একক ধনাত্মক চার্জকে আনলাম, তাহলে আমার একটা কাজ করতে হয়েছে না, তোমরা জাস্ট এটুকুই জানো, এই কাজের পরিমাণটাই হচ্ছে তোমার বিভব বা ভোল্ট, হ্যাঁ। এখন দেখো, পরিবাহীর এক জায়গা থেকে একক ধনাত্মক আধানটাকে পরিবাহীর আরেক জায়গায় নিতে যেই পরিমাণ কাজ করতে হয়, পরিবাহীর একক ধনাত্মক আধানকে আরেক জায়গায় নিতে যেই পরিমাণ কাজটা করতে হয়, সেটাই হচ্ছে তোমার বিভব পার্থক্য। বিভব পার্থক্য V = W/Q। মানে হচ্ছে, তুমি যদি একক চার্জকে, অর্থাৎ এক একক চার্জকে, তুমি যদি কিউ পরিমাণ চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে তোমার ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক চার্জকে, একক ধনাত্মক আয়ন যেটাকে বলা হয়, একক ধনাত্মক আয়ন, একক চার্জকে ওইখানে নিতে তোমার কাজ করতে হবে W/Q। এই W/Qটা কি, এটাই হচ্ছে একক আধানকে, ধনাত্মক আধানকে বা চার্জকে ওই জায়গায় নিতে কৃত কাজ W হইলে সেটা হবে তার ভোল্টেজের সমান, অর্থাৎ বিভব পার্থক্যের সমান। একটা কথা মনোযোগ দিয়ে শোনো, যে ভোল্টেজ যদি না থাকে, যতক্ষণ না পর্যন্ত ভোল্টেজ বা বিভব পার্থক্য যদি না থাকে, তাহলে কারেন্ট ফ্লো হবে না। বিভব পার্থক্যের কারণেই কারেন্ট ফ্লো হয়, আমরা এগুলো দেখবো, হ্যাঁ, ডিরেকশন অফ ফ্লো এগুলো আমরা দেখব। এখন দেখো, এটা কি হইতেছে, W/Q। এটা তোমাদের বইয়ে হয়তো নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যেহেতু বৃত্তি পরীক্ষা দিবা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে বিভব পার্থক্য কতটুকু কাজ করলাম। ধরো একক ধনাত্মক চার্জকে নিতে আমার কিউ পরিমাণ, একক ধনাত্মক চার্জকে নিতে আমার ডব্লিউ পরিমাণ কাজ করা লাগছে, দ্যাটস মিন আমার ভি হচ্ছে সেখানে বিভব পার্থক্য, মানে V = W/Q। এটা মাথায় রাখবা, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, হ্যাঁ। এটা ভোল্ট মিটার দিয়ে কীভাবে মাপে সেটা আমরা একটু দেখবো, একটু পরেই দেখবো, এগুলো নিয়ে আলোচনা করবো। দেখো একদম স্পষ্ট এখানে বলছে যে বিভব পার্থক্যকে একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক, এখান থেকে একক ধনাত্মক আধানকে ইউনিট পজিটিভ চার্জ বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে যে পরিমাণ কাজ করতে হয় তা দিয়ে সংজ্ঞায়িত করা হয়, ঠিক আছে। এটা বইয়ের ভাষায় এইভাবে লিখছে আর কি। তো আমরা কি বলবো, যে একক ধনাত্মক আধানকে কোনো একটা বর্তনীর বা তারের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে যেই পরিমাণ কাজ করতে হয়, সেটাই হচ্ছে আমার বিভব পার্থক্য। আর বর্তনীতে যদি বিভব পার্থক্য না থাকে,
তাহলে কখনোই কারেন্ট ফ্লো হবে না। এই কথাটা মাথায় রাখবা, কারেন্ট ফ্লো হবে না। দেখো এখন কি হয়েছে, এটা হচ্ছে হাই পটেনশিয়াল, মানে হচ্ছে এখানে উচ্চ বিভব, আর এইখানে হচ্ছে লো পটেনশিয়াল, এখানে হচ্ছে নিম্ন বিভব। তাহলে ডিরেকশন অফ ফ্লো কোন দিকে ফ্লো করতেছে, এটা কি হাই ভোল্টেজ, তাহলে এইখান থেকে কোন দিকে যাবে, লো পটেনশিয়ালে যাচ্ছে। হাই পটেনশিয়াল থেকে কোন দিকে যাচ্ছে, লো পটেনশিয়ালের দিকে যাচ্ছে চার্জ। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে আমার কন্ডাক্টর। তাহলে এই পার্থক্যটা এই বর্তনীতে অলওয়েজ থাকবে, তাহলেই কারেন্ট ফ্লো তার বিপরীত দিকে হবে, অর্থাৎ ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্ট ফ্লোটা তার বিপরীত দিকে হবে। তুমি এই কথাটা মাথায় রাখবা যে ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট ফ্লো তার বিপরীত দিকে হবে। ওকে, এরপরে দেখো রোধ। রোধ রোধ কিভাবে মনে রাখবা, রোধ কিভাবে মনে রাখবা, রোধ হইতেছে তোমার যে কারেন্ট ফ্লো হচ্ছিল না, অর্থাৎ একটা তারের মধ্য দিয়ে, ধরো হচ্ছে এই হচ্ছে আমার একটা তার, এই হচ্ছে আমার একটা তার, ধরো হচ্ছে এরকম আর কি, হ্যাঁ এরকম একটা তার, এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। এখন কারেন্টকে যে উপাদানটা বাধা দেয় কোনটা, তারের একটা উপাদান আছে, যে উপাদানটা বিভিন্ন কারণে হয়ে থাকে, এই উপাদানটা বিভিন্ন রকম হয়ে থাকে, যে উপাদানটা বাধা দেয় সেটাকে বলা হচ্ছে রোধ। রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ সে তড়িৎকে বাধা দিবে। তড়িৎ যদি I পরিমাণ হয় তাকে বাধা দিবে। তাহলে I ইজ প্রপোর্শনাল টু 1/R। রোধ যত বেশি হবে I তত কম হবে, মানে বাধা দেওয়াটা যত বেশি হবে কারেন্ট ফ্লো তত কম হবে। মানে এইদিকে I যাচ্ছে ধরো, তাহলে তাকে বাধা দিচ্ছে কে, R। তাহলে R এর মান বেশি, তাহলে বাধাটা বেশি দিবে না, তো বেশি দিলে কি হবে, I এর মানটা কমে যাবে না। আবার R এর মান যখন কম, মানে বাধা দিচ্ছে কম, তাহলে I যাবে বেশি। এই কথাটা একটু মাথায় রাখবা। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে রোধ আসলে কি। রোধ হচ্ছে আমাদের এখানে তো বিভব পার্থক্য আছে, তাই না, বিভব পার্থক্য আছে না, এই বিভব পার্থক্য দিয়ে আমরা আলটিমেটলি কিভাবে রোধটাকে বের করতে পারি আমরা ওহমের সূত্র থেকে দেখব। ওহমের সূত্রটা পড়লে আমাদের হয়ে যাবে। এটা কিভাবে মনে রাখবা, রোধ জিনিসটা কি, রোধ হচ্ছে কারেন্ট ফ্লোকে বাধা দেয়, যেই দিকে কারেন্ট যাবে তার বিপরীত দিকে রোধ কাজ করবে যেন কারেন্ট না যেতে পারে। তাহলে রোধ যত বেশি হবে কারেন্ট তত কম যাবে, রোধ যত কম হবে কারেন্ট তত বেশি হবে। রোধের একক হচ্ছে ওম, ঠিক আছে, ওমকে হচ্ছে এইভাবে লেখা হয়, এটা হচ্ছে ওমের একক, মানে রোধের একক। বুঝতে পারছো, বিজ্ঞানী ওমের নাম অনুসারে ওম রাখা হয়েছে। তাহলে আমরা রোধ সম্পর্কে জানতে পারলাম। ধরো হচ্ছে তুমি নিজে একটা কারেন্ট, এখন তুমি ধরো তুমি নিজে একটা কারেন্ট, এখন তুমি খালি পায়ে দৌড়াচ্ছ। খালি পায়ে দৌড়াইলে তুমি যদি একটা অমসৃণ, অর্থাৎ যেখানে শামুক টামুক থাকে, কঙ্কর থাকে, মানে ইটের গুঁড়া থাকে, সেইখানে তুমি বেশি ব্যথা পাবা, সেখানে তুমি বেশি বাধা পাবা, তুমি এই দিক দিয়ে বেশি দৌড়াইতে পারবা না। তাহলে এই কঙ্কর হচ্ছে তোমার, বা এই যে শামুক টামুক যেগুলো থাকে, যেগুলো তোমাকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে রোধ। আর তুমি যে দৌড়াচ্ছ তুমি হচ্ছে কারেন্ট। এখন তুমি যদি একদম একটা ভালো প্লেন রাস্তায় দৌড়াও, তাহলে তুমি কিন্তু এত বাধা পাবা না, তুমি দৌড়াইতে পারবা বেশি। তার মানে তোমাকে বাধা দিচ্ছে কম, তুমি দ্রুত গতিতে যেতে পারছো। তুমি যদি কারেন্ট হয়ে থাকো তাহলে তোমার পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ তোমার যাওয়ার পরিমাণটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, তুমি এইভাবে মনে রাখতে পারো, রোধ হচ্ছে বাধা দেয়। যে এখানে যদি তুমি সরাসরি দেখো যে পরিবাহীর যে বৈশিষ্ট্যের জন্য, পরিবাহীর অর্থাৎ তারের বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ যেই পথ দিয়ে কারেন্ট যাবে ওই পথের একটা বৈশিষ্ট্যের জন্য এর মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রন বা তড়িৎ প্রবাহ বাধা পায় তাকে রোধ বলে। ইলেকট্রনকে বাধা দেওয়া মানেই তো তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া, কারণ আমরা জানি ইলেকট্রন যেই দিকে যায় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে কাজ করে বা বিপরীত দিকে আসে। তাহলে ইলেকট্রন বাধা পাচ্ছে, দ্যাটস মিন তড়িৎ প্রবাহ বাধা পাবে, তাই না? তাহলে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া যে কথা, ইলেকট্রনকে বাধা দেওয়া একই কথা। তো এটা হচ্ছে সংজ্ঞার মধ্যে এটা লিখে দিছে আর কি। তো আমরা জানি তড়িৎ প্রবাহকে বাধা দেই যেই বৈশিষ্ট্যের কারণে, বর্তনীর যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে রোধ। ওকে, মানে প্রবাহীর বা পরিবাহীর বিপরীত হচ্ছে রোধ। এরপরে আসো ওহমের সূত্রটা আমরা একটু পড়বো। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন হইতে পারে, ম্যাথ হইতে পারে। আমরা একটু পড়ি, সৃজনশীল করব, সৃজনশীলে দেখবো যে কিভাবে ম্যাথ হয়। হ্যাঁ দেখো,
তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। অনেক কঠিন, অনেক জটিল, আমি একদম সিম্পলি বুঝাই তোমাদের। ধরো হচ্ছে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দু একটা তার দিয়ে আমি যুক্ত করে দিলাম। এইখানে বিভব আছে হচ্ছে VA আর এইখানে বিভব আছে হচ্ছে VB। তাহলে বিভব পার্থক্যটা কত হবে? আমি পার্থক্য VA মাইনাসের VB দিলাম। কোনটা বেশি কোনটা কম সেটা আমি জানি না, পার্থক্য তো এটাই হবে, মাইনাস দিয়ে অথবা আমি হচ্ছে এই সাইন দিয়ে বললাম যে এতটুকু পার্থক্য হবে, বিভব পার্থক্য। বুঝতে পারছো? বিভব তো বুঝতে পারছি আমি, আর এটা হচ্ছে বিভব পার্থক্য, দুইটার মধ্যে পার্থক্য কত, তাই না? তাহলে বিভব পার্থক্যকে আমি লিখলাম অনলি ভি দিয়ে। মানে এই পরিবাহীটার অর্থাৎ AB যে একটা পরিবাহী আছে, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V। দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V, এবং এই পরিবাহী দিয়ে কারেন্ট যাবে কতটুকু? I। কারেন্ট যাবে কতটুকু? I। তাহলে তাকে বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে হচ্ছে R। এটা তো একটা রোধ থাকবে, তার বর্তনী, তার একটা রোধ থাকবে, সে বাধা দিবে, সে বাধা দিচ্ছে R। তাহলে দেখো এখন কি বলছে সে, তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকতে হবে, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে রোধ কমে যায়। বুঝতে পারছো? তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। তাহলে দেখো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমান, তড়িৎ প্রবাহের মান, তড়িৎ প্রবাহ কত ছিল? I ছিল। কার সমানুপাতিক? বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে বিভব পার্থক্য যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়বে, বিভব পার্থক্য যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়বে। ওম আরেকটা কথা বলছিল যে R ইকুয়াল টু হচ্ছে V বাই I। V বাই I মানে কি? মানে হইতেছে যদি কোনো একটা বর্তনী দিয়ে বা তার দিয়ে I পরিমাণ কারেন্ট যায় বা তড়িৎ প্রবাহিত হয়, আর ওই তারের যদি বিভব পার্থক্য থাকে V, এই V যদি বিভব পার্থক্য হয় তাহলে ওই বিভব পার্থক্য এবং তার মধ্য দিয়ে যাওয়া কারেন্ট I এর অনুপাত সবসময় একটা ধ্রুবক হবে, সবসময় একটা ধ্রুবক হবে। শুধু ওই তারের জন্য, এক একটা তারের জন্য আর এর ভ্যালু এক এক রকম হইতে পারে, বাট ওই তারের জন্য অলওয়েজ আর হচ্ছে এটা। তারপর উচ্চতর শ্রেণীতে তোমরা গিয়ে দেখবা যে তার কাটলে কি হয়, না কাটলে কি হয়, আর একটু বড় হলে, হ্যাঁ, এগুলো তোমাদের আসবে না। এইটাই তোমাদের একটু অ্যাডভান্স পড়ানো হচ্ছে শুধু বৃত্তির জন্য, তোমাদের কিন্তু এইটুকু পর্যন্ত নাই, তাও আমি তোমাদেরকে পড়াচ্ছি। কেন? কারণ এটা বৃত্তি পরীক্ষা, এখানে তুমি সবার সাথে একটা কন্টেস্টে যাচ্ছ, সো তোমাকে একটু ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখন আমি বলতে পারি তাহলে I আবার কি ইজ প্রপোর্শনাল টু 1/R। তাহলে ওভারঅল ঘটনাটা কি হইল? আর একটা ধ্রুবক, আর একটা ধ্রুবক, তাহলে I ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? I ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এই যে দেখো V ডিভাইডেড বাই হচ্ছে R, আমি সমান দিয়ে দিলাম কারণ আর একটা ধ্রুবক, V ডিভাইডেড বাই R। তার মানে তুমি যদি V বাড়াও, বিভব পার্থক্য যদি বাড়ে, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বাড়ে, তাহলে I বাড়বে, মানে কারেন্ট বাড়বে। আর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি কমে তাহলে কারেন্টও কি কমবে। এই যে ওভারঅল এই সূত্রটা তড়িৎ প্রবাহের, I ইজ ইকুয়াল টু V বাই R। তাহলে তুমি যদি R এর মান বাড়াও I এর মান কমবে, এটা না? আবার তুমি যদি R এর মান কমাও তাহলে I এর মান বাড়বে। এই তো একদম সহজ সিলি, এবং এটা দিয়ে তোমাদের ম্যাথ আসবে। আমরা অঙ্ক করব, একটু পরেই করব। দেখো তাহলে এটা গেল, এটাও গেল। এখন তোমাকে যদি বলে যে ঠিক আছে, তোমাকে I দিল, যে এরকম বললো, ধরো আমি এটা একটু মুছে দিই, মুছে দিয়ে আবার বলি তোমাদেরকে, হ্যাঁ। ধরো আমি একটু ম্যাথের বিষয়টা আমি তোমার এখানেই ক্লিয়ার করে দিচ্ছি, যেন তুমি পরবর্তীতে গিয়ে যেন তোমার হিমশিম খাইতে না হয়। দেখো এই হচ্ছে আমার একটা তার এ ভি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V, এর মধ্য দিয়ে যে রোধ আছে সেটা হচ্ছে R, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I। ধরো এরকম, তো তোমাকে I না দিয়ে বলবে কি যে কোনো একটা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V,
এবং ওই বর্তনীর আর এর মান অর্থাৎ রোধের ভ্যালু হচ্ছে আর, তাহলে এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? তাহলে তুমি ইউজ করবা I ইজ ইকুয়াল টু ভি বাই আর। সহজ, একটা গেল। হ্যাঁ, একটা গেল। এই যে এটা I ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই যে এটা, বুঝতে পারছো? এটা আবার ধরো হচ্ছে তোমাকে এখন আর দিল না, তোমাকে আর মুছে দিল, আর মুছে দিয়ে বললো যে তোমাকে হচ্ছে আই দেওয়া আছে। কি দেওয়া আছে? আই দেওয়া আছে, আই এবং ভি দেওয়া আছে, তো তোমাকে আর বের করতে হবে। তাহলে তুমি কি বারবার সূত্র মুখস্থ করবা? বারবার সূত্র মুখস্থ করবা, কারণ আই ভি আর তো একটাতেই আছে, তোমার কাছে আই আছে আর ভি আছে, তোমাকে বের করতে হবে কি? আর। তাহলে আমি কি করব এখানে? এখানে হচ্ছে এই যে এটা একটা সূত্র তো আমি দেখাইলাম, এখন আমি কি করব? এই যে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। বুঝতে পারছো? কারণ আর এর সাথে আই এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা। আচ্ছা, এটা গেল। এখন তোমার দেখো আর ইজ ইকুয়াল টু কি আসছে? ভি বাই আই, এই যে এটা গেল। এখন তোমাকে এটা দেওয়া থাকলো, অর্থাৎ তোমাকে ধরো হচ্ছে, আচ্ছা এটা লাইনটা গেল, আমি আবার দিলাম। ধরো এই ধরো হচ্ছে এখানে আর দেওয়া আছে, ভি দেওয়া নাই, ভি দেওয়া নাই, এটা দেওয়া নাই। এটা না দেওয়া থাকলে তুমি কিভাবে করবা? তাহলে সোজা হিসাব ভি ইজ ইকুয়াল টু আই আর। কিভাবে? এই যে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু আই আর, আর আর গুণ করে দাও। এখানে একটা যদি 1 থাকে মনে মনে, এই গুণ আর আর গুণ করে দিছো, এটা না? এটাই তো, তোমরা তো ম্যাথেও এইগুলো করছো, তাই না? তাহলে এই হচ্ছে আমার ওভারঅল তিনটা সূত্র। তিনটা সূত্র বলতে একটা সূত্র থেকে তিনটা সূত্রে আমরা এইভাবে যাবো আমরা যখন ম্যাথ করব। তোমাদের এর বেশি কিছু আসলে জানতে হয় না, বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা, বিভব পার্থক্যের ব্যাপারটা মনে রাখবা, রোধের ব্যাপারটা মনে রাখবা। রোধ বাধা দিচ্ছে, বিভব পার্থক্য থাকলে ইলেকট্রন ফ্লো হবে, আর ইলেকট্রন ফ্লো হইলে কারেন্ট ফ্লো হবে, মানে কারেন্ট যাবে। বিভব পার্থক্য না থাকলে কারেন্ট যাবে না। রোধ যদি একদম বেশি থাকে, যে কিনা যাইতেই দিচ্ছে না, ঠিক আছে, তাহলে কারেন্ট ফ্লো হবে না। তাহলে এরকমটা আসলে হয় না, বুঝতে পারছো? রোধ আমাদের প্রয়োজনীয়, বাট যখন এটা অতিরিক্ত হবে তখন সমস্যা হবে, বা একদম কম হবে তখন সমস্যা হবে। রোধ থাকতে হয়, দেখবা যে প্রত্যেকটা বাল্বে রোধ আছে, নয়তো বেশি কারেন্ট গিয়ে কি হবে? 2 দিন পর পরেই লাইট ফিউজ হয়ে যাবে। এটাও আমরা একটু পরে পড়বো, বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, ওহমের যে সূত্রটা। এখন আসো বর্তনীর খেলাটা আমরা একটু দেখি। হ্যাঁ, বর্তনীতে কি কি ঘটছে? তড়িৎ বর্তনী, আমি একবারই বলছি যে তড়িৎ বর্তনী মানে তুমি আলাদা কিছু ভাববা না, তুমি মনে করবা এটা তোমার বাসার একটা তার কিংবা তোমার চার্জারটা, ঠিক আছে, মোবাইলের চার্জারটা চিন্তা করতে পারো। আচ্ছা, এখন মোবাইলের চার্জার চিন্তা না করে তুমি বাসাটার কথা চিন্তা করো, কিংবা রাস্তার সাইডে যে সোডিয়াম আলোর যে লাইটগুলো জ্বলতেছে ওইগুলোর কথা চিন্তা করতে পারো, কিংবা একটা বিয়ে বাড়ির কথা চিন্তা করতে পারো যেখানে অসংখ্য লাইট জ্বলতেছে, ঠিক আছে, ডাইনামো দিয়ে জ্বলতেছে, এগুলো একটু চিন্তা করতে পারো। চিন্তা করলে সহজ হবে জিনিসটা। দেখো, তড়িৎ বর্তনী মূলত দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। এগুলোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তুমি যদি সহজে বলে দাও তাহলে এটা কি হয়ে যাবে? ওই যে ভেড়ার সাথে ঘোড়ার দৌড়, বাট তোমাকে ঘোড়ার সাথে দৌড়াতে হবে, তোমাকে এখানে অ্যাডভান্স কিছু কথা বলতে হবে তুমি যখন পরীক্ষা দিবা, তাহলে তুমি বৃত্তি পরীক্ষা ভালো করবা, বুঝতে পারছো? আমি বলছি, দেখো কি করবা। এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী আর কি। চিন্তা করো, এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে ব্যাটারি বা কোষ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটারি বা কোষ, আর এগুলো হচ্ছে বাল্ব, বাতি। হ্যাঁ, দুইটা বাতি, আর এখানে আর আছে, মানে বাতির মধ্যে আর আছে, এখানে R2, R1 R2। তাহলে বাধা দিচ্ছে কারেন্টকে, বাধা দিচ্ছে মানে কি? খুব বেশি পরিমাণে বাধা দিচ্ছে না, যতটুকু বাধা দেওয়ার ততটুকু দিচ্ছে। হ্যাঁ, আমরা ফিউজ যখন পড়বো তখন আলোচনা করব। দেখো, এখন চিন্তা করো তো, এদিকে কারেন্ট যখন যাচ্ছে আলটিমেট কি হইতেছে? এটা যখন আমি দিয়ে দিব, এখান থেকে ইলেকট্রন যাবে না, তো ইলেকট্রন গেলে তার বিপরীত দিকে আমার কারেন্ট ফ্লো হবে, তো আমি চাবি যখন দিয়ে দিব তখন কারেন্ট ফ্লো হবে। এখন কি কি হয়েছে দেখো, রোধগুলা, এই যে রোধ বলতে আমার বাল্বের ভেতরে রোধ আছে, ওইটাই আমার রোধ। কিংবা বাল্ব, তুমি বাতির কথা চিন্তা করবা, কিংবা একটা ফ্যানের কথা চিন্তা করবা, ফ্যানেও রোধ আছে, বুঝতে পারছো? তো এই যে আর এগুলা দেখো, এগুলা কিভাবে সংযুক্ত আছে? একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা কি কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। এইটা হচ্ছে প্রথম কথা, যে বাতি বা রোধগুলা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, ডিভাইড হবে না, সংযুক্ত থাকবে, একটার প্রান্ত আরেকটার প্রান্তর সাথে সংযুক্ত থাকবে, এটা মাথায় রাখবা।
তাহলে কি হইল, এই একটা আরেকটা প্রান্তের সাথে সংযুক্ত আছে। এখানে যদি তুমি একটা ফ্যানও চিন্তা করো, যে এটা হচ্ছে একটা ফ্যান, ঠিক আছে, এরকম একটা চিন্তা করো যে একটা ফ্যান চলতেছে, এটাও কানেক্ট আছে। তাহলে একটা প্রান্তের সাথে যখন আরেকটা প্রান্ত কানেক্ট থাকে, এই প্রান্ত কানেক্ট থাকে, তখন এটা হচ্ছে শ্রেণী সমবায়। বুঝতে পারছো? সিরিজ বলা হয় এটাকে। আরেকটা কথা হচ্ছে, কারেন্ট যখন এইদিকে যাচ্ছে, কারেন্ট কি কোথাও ডিভাইড হইতেছে? কারেন্ট কি কোথাও ডিভাইড হইতেছে? কারেন্ট এইখান থেকে উৎপন্ন হয়ে এদিকে যখন যাচ্ছে, যে এমিটার দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যেই মাপের এমিটার দিয়ে, মানে যতটুকু যাচ্ছে এইদিকে সেম মানের যাচ্ছে। মানে শ্রেণী সমবায় তখনই হবে যখন কারেন্ট সেম মাপে যাবে, বা কারেন্ট সেম মাপে গেলে এটা একটা শ্রেণী সমবায় হবে বা শ্রেণী সংযোগ হবে। এই শ্রেণী সংযোগ কোথায় ইউজ করা হয় চিন্তা করো। তুমি যদি এই দিক দিয়ে কোনোভাবে নষ্ট করে দিতে পারো, তাহলে পুরো লাইন কি নষ্ট? শিওর? তুমি যদি এই বাল্বটা নষ্ট করে দাও, তাহলে এই বাল্বটা জ্বলবে? কোনোভাবেই জ্বলবে না। এটা কিন্তু একটা সমস্যা আছে। তুমি রাস্তার ধারে যে সোডিয়াম লাইটগুলো দেখো না, এটা কিন্তু একটা জায়গায় যদি ক্লিক করি তাহলে পুরাটাই কি হয়, জ্বলে ওঠে। আবার একটা চাপ দিলে, একটা সুইচে চাপ দিলে পুরাটাই কি নিভে যায়। এটা হচ্ছে শ্রেণী সমবায়ে তৈরি করা। এখন বুঝো, প্রথম যেটা আছে সেটাকে যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া যায়, তাহলে পুরো রাস্তা কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। কারণ এইগুলো লাইট, এই লাইট জ্বলবে না, এটা জ্বলবে না, জ্বলবে না, কারণ আমি এই দিক দিয়ে কারেন্ট অফ করে দিচ্ছি, এই দিক দিয়ে সমস্যা করে ফেলছি। বুঝতে পারছো? এটা একটা অসুবিধা আছে। তাহলে বড় বড় কারখানায় এটা ইউজ করা হয়। তো একটা একটা করে চাপবে, একটা একটা করে দিবে, এরকম। হ্যাঁ, তারপরে আসে হচ্ছে দেখো সমান্তরাল সংযোগ বর্তনী। তারপর আমি তোমাদের একটা মজার বিষয় শেখাবো একটু পরে, যে এটা কিভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, আগে তুমি বেসিক জিনিসটা বুঝতে হবে, বুঝে তারপর হচ্ছে যেতে হবে। তুমি কেন বিজ্ঞানকে ভয় পাবা? তুমি ম্যাথ করে যাচ্ছ, তুমি বিজ্ঞানকে কেন ভয় পাবা? হ্যাঁ, এই ভয় যেন তোমাদের দূর হয়ে যায়, সেই জন্য ক্লাসের বেসিক জিনিসটা একটু বুঝো। দেখো, এখানে হচ্ছে ভোল্ট মিটার আছে, এখানে ছিল এমিটার, এখানে কারেন্ট মাপতেছে। আচ্ছা, এখানে কাহিনীটা কি হয়েছে একটু দেখো। এই যে কারেন্ট এইদিকে আসলো, আসার পরে দেখো একটার সাথে আরেকটা শ্রেণীর কোনো সংযোগ নাই, একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্তের কোনো সংযোগ নাই। তাহলে এইখানে আসার পর, কারেন্ট এইখানে আসার পর কি ঘটলো, এই দিকে কিছু পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, আবার এই দিকে কিছু পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, আবার এই দিকে কিছু পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে। এটা ভোল্ট মিটার এখানে ইউজ করে রাখছে আর কি, এটা ভোল্ট মিটার ইউজ করে রাখছে। এখানে একটা তুমি ফ্যান চিন্তা করতে পারো, ঠিক আছে? আমি এই জিনিসটা নিয়ে তোমরা এত প্যারা খাওয়ার দরকার নেই, এখানে একটা ফ্যান চিন্তা করো। বুঝতে পারছো? ভোল্ট মিটার যদি এখন সবগুলা এইখানে গিয়ে কি হয়েছে, আবার কি হয়েছে, একত্রিত হয়েছে না? তাহলে কারেন্ট ডিভাইড হয়েছে কিনা? কারেন্ট ডিভাইড হয়েছে। তাহলে কারেন্ট ডিভাইড হইলে কি হয়, এটা সমান্তরাল বর্তনী হয়। মাথায় রাখবা। প্রথম কথা হচ্ছে তারা সংযুক্ত না একটা আরেকটার সাথে, এবং এখানে কারেন্ট ডিভাইড হয়ে দুই দিকে চলে গেছে, তাহলে এটা কি হবে, সমান্তরাল বর্তনী হবে। এখানে আরও একটা কথা তোমাদেরকে বলি। হ্যাঁ, কারেন্ট যখন এদিকে যায়, আমি বলছি না কারেন্ট ভাগ হয় না, কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য ভাগ হয়। কারণ কি দেখো, R1 এর যে রোধ, মানে R1 যতটুকু বাধা দিবে, R2 কি ঠিক ততটুকু বাধা দিবে? বিষয়টা তো এরকম না। তাহলে আমরা বিভব পার্থক্য কি জানছিলাম, V ইকুয়ালস টু কি, IR। তাহলে আর এর উপর আমার বিভব পার্থক্য নির্ভর করতেছে না, তাহলে এইখানে কারেন্ট যেহেতু সেম যাচ্ছে, এইখানেও সেম, তাই না? কিন্তু একটা জিনিস চিন্তা করো, এর রোধ আর এর রোধ তো সেম না। তাহলে রোধ যদি সেম না হয়, ভি কি সেম হবে? ভি সেম হবে না। মানে শ্রেণীতে বিভব পার্থক্য সেম না, কিন্তু কারেন্ট সেম। ভি সেম না, কারেন্ট সেম, মানে আই সেম, ঠিক আছে, একই দিকে যাচ্ছে। এই বরাবর একটু চিন্তা করো, এই প্রান্তের বিভব পার্থক্য যত হবে, এই প্রান্তের বিভব পার্থক্য ততই হবে। মানে এইখানে ভি সেম। বুঝতে পারছো? আমি এটা এই পাশে একটু লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে হচ্ছে আই সেম, হ্যাঁ, এখানে হচ্ছে আই সেম, ঠিক আছে। ভি ভিন্ন, ভি ডিফারেন্ট, এটা একটু মাথায় রাখবা। আর এই ক্ষেত্রে ভি সেম, আই ডিফারেন্ট। আই কেন ডিফারেন্ট বলো? আই কেন ডিফারেন্ট? কারণ হইতেছে এই দিকে যেই পরিমাণ আই যাচ্ছে, ওই দিকে এই পরিমাণ আই যাচ্ছে কিনা আমি জানি না। আর এর উপর, আর 2 এর উপর, আর 1 এর উপর নির্ভর করছে। বুঝতে পারছো? এখন প্রশ্নটা কি হবে, যে এই দুইটার মধ্যে তুমি কোনটা ইউজ করবা বাসা বাড়ির জন্য? আচ্ছা তুমি বলো, তুমি যদি বাসাতে এরকমটা করতে, যে একটা সুইচে চাপ দিলা, তোমার বাসায় যা যা আছে, যত ইলেকট্রিক জিনিস আছে সব একসাথে চালু হয়ে গেছে, আবার সুইচটা দিলা, বন্ধ হয়ে গেছে,
এখন তোমার দরকার একটা ফ্যান অফ করা, এখন তুমি এমন সুইচ দিলা তোমার ওই রুমের ফ্যান অফ হয়ে গেছে, সমস্যা না? তোমার একটা লাইট তুমি অফ করতে চাচ্ছ, কিন্তু তুমি একটা সুইচ দিছো সবগুলো লাইট অফ হয়ে যাচ্ছে। এইখানে বিষয়টা আলাদা। তুমি যদি এই লাইটটা অফ করতে চাও, তুমি এখানে একটা সুইচ দাও, এই লাইটটা শুধু অফ হবে, এটা জ্বলতে থাকবে। এখানে একটা ফ্যান থাকলে এটাও জ্বলতে থাকবে, এখানে যদি ফ্রিজ থাকে এটাও জ্বলতে থাকবে। বুঝতে পারছো? আরও একটা মজার বিষয়, তুমি যদি এইখানে কোনো কারণে এই লাইটটাকে যদি কোনো কারণে নষ্ট হয়ে যাও, এটা বন্ধ হয়ে যাবে। এখন আলাদা আলাদা করে তো সুইচ দিতে পারবা। যদি বাসাবাড়িতে এটাকে তুমি এইটা ইউজ করো, তাহলে প্রবলেমটা কোথায় সেটা তো বুঝতে পারছো, যে এইদিকে একটা নষ্ট হয়ে গেলে পুরা লাইনই নষ্ট হয়ে যাবে, আর কোথাও কোনো কিছু জ্বলবে না, চলবেও না। এই ভুল করবা না। ওই জন্য আমরা বলছি যে আমরা তাদের বিষয়গুলো ধরে ফেলেছি, হ্যাঁ, কি হয়। এখন মজার বিষয়টা কি দেখো, তুমি বাসাবাড়িতে ইউজ করবা হচ্ছে এটা, কিন্তু তুমি যদি ওইরকম হইতে যে একটা রিমোটে চাপ দিয়ে সব কিছু করে ফেলবা, মানে একটা রিমোট বলতে একটা সুইচে চাপ দিবা, সব কিছু হয়ে যাবে। এটার সুবিধা আছে না? সুবিধা আছে, বারবার গিয়ে ফ্যান চালাবো, এই করবো সেই করবো। কিন্তু চিন্তা করো, তোমার এই একটা সুইচ যখন অফ হয়ে যাবে, তোমার সবগুলো অফ হয়ে যাবে, ওই যে অফ অন যে বিষয়টা। তাহলে বাসাবাড়িতে আলটিমেটলি এটা আমরা ইউজ করব। কেন ইউজ করবো বুঝতে পারছো? যে একদিকে নষ্ট হইলেও আমার অন্যগুলো চলবে, আলাদা আলাদা করে আমার যখন যেটা প্রয়োজন সেটা চালাইতে পারবো। এখন আমার শীতকাল, এখন শীতকালে তুমি কি করবা? মানে একটাতে সুইচ দিবা, একটাতে সুইচ দিলে সব কিছু জ্বলে উঠবে, একেবারে এসি টেসি জ্বলে মানে চলা শুরু করে দেবে, তখন কি হবে? এখন তো আমার এসি চালাইতে হবে না, এখন হিটার দরকার, তাই না? রুম হিটার দরকার। তাহলে এইভাবে ইন্ডিভিজুয়ালি তুমি আলাদা আলাদাভাবে সমান্তরাল বর্তনী যদি বাসাবাড়িতে কাজে লাগাও, তখন কাজ করতে পারবে। এই কথাগুলোই কিন্তু তুমি গুছিয়ে লিখবা। তোমার কিন্তু কোশ্চেনে আসবে যে দুইটার মধ্যে কোনটা ইউজ করবা, সমান্তরাল নাকি শ্রেণী, কেন ইউজ করবা, এটা কিন্তু গুছিয়ে লিখতে হবে। তাহলে ভাইয়া যে কথাগুলো বললাম, এই কথাগুলো সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে লিখে দিয়ে আসবা। এই কথাগুলা মনের মাধুরী মিশিয়ে লিখে দিয়ে আসবা, তোমাকে স্যার মার্ক দিতে বাধ্য এবং সর্বোচ্চ মার্ক দিতে বাধ্য। ঠিক আছে? এখন আসো আমরা দুইটা মজার জিনিস দেখি। একটা হচ্ছে এমিটার, খুব অল্প আলোচনা করবো, আর একটা হচ্ছে ভোল্টমিটার। দেখো, এমিটার দিয়ে আলটিমেটলি হচ্ছে কি মাপা হয়? কারেন্ট মাপা হয়, মানে আই কতটুকু যাচ্ছে। ঠিক আছে? এমিটার দিয়ে মাপা হয় কেন? কারণ কারেন্টের একক, আয়ের একক হচ্ছে এম্পিয়ার। আয়ের একক হচ্ছে কি? এম্পিয়ার। তো এখন এটা কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, এটা একটু দেখো। হ্যাঁ, ধরো হচ্ছে এটা আমার একটা সার্কিট, এখানে হচ্ছে একটা বাতি, এইখানে আরেকটা বাতি আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ধরো এরকম একটা বাতি আমি দিয়ে দিলাম। এখন কাহিনীটা কি হইতেছে দেখো, আমি এইদিকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই যাচ্ছে, সেটা আমি এখানে দেখাইতে চাই। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো, এই জায়গাতে আমি দেখাবো, এই যে গোল করে আমি এখানে একটা এই যে জিনিসটা এখানে বসাই দিলাম। এখন একটা মজার বিষয়, খুব ভালোভাবে খেয়াল করো, এটা কেন ইউজ করা হয় এবং এটার অভ্যন্তরীণ একটা রোধ আছে, সেও বাধা দিতে পারে। তাহলে সে বাধা দিলে কি সে কোনোভাবে পরিপূর্ণভাবে রিকগনাইজ করতে পারবে বা মাপতে পারবে না। তুমি যখন বাজারে যাও, একটা জিনিস চিন্তা করো, তুমি যখন বাজারে যাও, যখন দেখো যে তোমার যে মিটারটা অর্থাৎ যেখানে মাপে, সেখানে যদি এক মুঠো চাল থাকে, তাহলে তুমি ওজনে কম পাবা না? কম পাবা। কিন্তু চিন্তা করো, আগে থেকে এক মুঠো চাল ছিল দোকানদারের, সে তো তোমাকে দিবে না, এই চালটা দিবে না, তোমার ব্যাগে যে চালটা আছে সেটা তোমাকে দিবে। কিংবা 1 কেজি আলু কিনতে গেছো, একটা আলু এখানে পড়ে আছে না, তাহলে তুমি তো সঠিক মাপটা পাচ্ছ না। তাহলে আমরা জানি কারেন্টকে কে বাধা দেয়? রোধ বাধা দেয়। এখন এটার ভেতরে যদি আর থাকে, অল্প পরিমাণেও আর থাকে, তাও যদি বাধা দেয়, তাহলে কি সঠিক আই পাওয়া যাবে না। ওই জন্য এমিটারে একদম সর্বনিম্ন জিরো করা হয়। জিরো সম্ভব না, বাট জিরোর কাছাকাছি রোধ রাখা হয়, সর্বনিম্ন। এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? সর্বনিম্ন। আর এটা তো আমি বুঝাইলাম যে এই জিনিসটা হচ্ছে সর্বনিম্ন রোধে থাকবে এই এমিটারটা। এমিটার কি করে? এমিটার হচ্ছে তোমার কারেন্ট মাপে, কতটুকু কারেন্ট এদিকে গেল। এবং এটা সব সময় শ্রেণীর সাথে যুক্ত করতে হয়। কেন শ্রেণীর সাথে যুক্ত করতে হয়? মানে শ্রেণী সমবায়ের সাথে যুক্ত করতে হয়, কারণ হচ্ছে যে কারেন্ট শ্রেণী সমবায়ে সেম যায়। বুঝতে পারছো? আর যদি সমান্তরাল হয়, সেখানে কি হয়ে যায়? ডিভাইড হয়ে যায়। ওই সমান্তরালের জন্য আমরা ভোল্টেজ মাপতে পারি। আর এটার মধ্যে আমার কারেন্ট কি ছিল? কারেন্ট সেম ছিল। আর এখানে আমার ভোল্টেজ সেম ছিল। তো আমরা ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপবো। বুঝতে পারছো? দেখো ভোল্টমিটার দিয়ে কীভাবে মাপা হয় এটা একটু দেখো।
এই হচ্ছে তোমার বর্তনী চিন্তা করো, হ্যাঁ, আর এইভাবে দিয়ে দাও, এই তো এই চিন্তা করো, এটা একটা, হ্যাঁ, এই আমি দিলাম, আবার এটা একটা, ঠিক আছে, এরকম আমি অনেক বড় বানাই ফেলছি, এরকম চিন্তা করো। এখন দেখো একটা মজার বিষয় যে তুমি কোন প্রান্তের বিভব পার্থক্য মাপতে চাচ্ছ। তুমি যদি এই প্রান্তের বিভব পার্থক্য মাপতে চাও তাহলে তুমি কি করবা, অ্যাকচুয়াল বিষয়টা কি করবা, তুমি হচ্ছে ধরো এই প্রান্তের বিভব পার্থক্য মাপতে চাচ্ছ, তাহলে এইখানে একটা ভোল্টমিটার বসাই দিবা। ভোল্টমিটারের বেলায় আরটা সর্বোচ্চ রাখা হয়, রোধ সর্বোচ্চ রাখা হয়, কারণ এই দিক দিয়ে যদি কারেন্ট চলে যায় তাহলে সমস্যা না, ওই জন্য ভোল্টমিটারে রোধ সর্বোচ্চ হয়, ভোল্টমিটারে রোধ সর্বোচ্চ হয়, বুঝতে পারছো? এই ভোল্টমিটারটাতে রোধ সর্বোচ্চ হবে, আর এইখানে কি হবে, রোধ সর্বনিম্ন হবে এমিটারে। ক্লিয়ার? এরপরে আসো, এই ফিউজ সম্পর্কে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে, হ্যাঁ। ফিউজ থেকে একটা কোশ্চেন মাস্ট হয়ে থাকবে, তুমি যদি এসকিউ করো, এমসিকিউ করো কিংবা সিকিউ করো, তিনটার যে কোনো একটাতে অথবা দুইটাতেই ফিউজ থেকে কোশ্চেনটা আসবে। ফিউজ জিনিসটা কেন ইউজ করা হয় সার্কিটে? দেখো, কারেন্ট যখন ফ্লো হয়, এই যে এ থেকে বি, কারেন্ট যখন ফ্লো হয়, কারেন্ট এ থেকে এ যদি ফ্লো হয়, যতটুকু কারেন্ট যাওয়ার কথা, ওইদিকে যাওয়ার কথা তার থেকে যদি বেশি হয়ে যায়, কিংবা যেদিকে কারেন্ট যাওয়ার কথা সেদিকে না গিয়ে যদি সেটা শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে এইখানে ওভারলোড হবে কারেন্টের। ওভারলোড হইলে এখানে একটা এক্সট্রা তার দিয়ে এইভাবে একটা ফিউজ যুক্ত করে দেওয়া হয়। এই ফিউজের যদি তুমি চিন্তা করো, সে প্রথম দিকে এই ফিউজ সহ্য করে সব কিছু, যতটুকুই হিট দাও না কেন সহ্য করে, যখন সহ্যের সীমা পেরিয়ে যায় তখন সে কি করে, সে বুঝতে পারে যে আমি আর পারবো না, সো আমাকে ফিউজ হয়ে যেতে হবে, মানে আমাকে শেষ হয়ে যেতে হবে, নিঃশেষ হয়ে যেতে হবে, তখন সেটা ড্যামেজ হয়ে যায়। আর এই দিকে যত লাইন থাকে সব লাইন কি হয়ে যায়, কাটা হয়ে যায়, বা সব লাইন ব্রেক হয়ে যায়, এদিকে আর কারেন্ট ফ্লো করতে পারে না, ইলেকট্রনও ফ্লো হয় না, কারেন্টও ফ্লো হয় না, ঠিক আছে। এই ফিউজ আলটিমেটলি হইতেছে ওভারলোডিং। কারেন্ট যখন বেশি যায় এবং ওভারলোডিং বা শর্ট সার্কিটের জন্য যখন কোনো দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা বলতে এখানে হচ্ছে তার জ্বলে যেতে পারে, এখানে আগুন লাগার সম্ভাবনা থাকে, যখন সে বুঝতে পারে যে আমি হিট হয়ে যাচ্ছি, মানে আমি গরম হয়ে যাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না, দ্যাটস ইনাফ, এখন আমার বুঝি শেষ হয়ে যাওয়া উচিত, সে তখন ফিউজ হয়ে যায়, মানে ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, সে পুড়ে গিয়ে কী করে, সে হচ্ছে এদিকে সব লাইন ব্রেক করে দেয়, ব্রেক করে দিলে কি হয়, এদিকে আর কারেন্ট ফ্লো হয় না, ফলে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ঘটার কোনো সম্ভাবনা থাকে না। বুঝতে পারছো? তুমি এটা সহজে মনে রাখতে পারো, তোমার বাসার যে দারোয়ান আছে এই দারোয়ানের চিন্তা করে। দেখো দারোয়ান কি হয় মূলত, তোমার বাসায় যখন প্রতিদিন একজন দুইজন আসে, দ্যাটস ইনাফ, এটা স্বাভাবিক, আসতেই পারে, একটা লাইটের জন্য যতটুকু কারেন্ট দরকার ততটুকু কারেন্ট যাইতেই পারে, এ নিয়ে ফিউজের কোনো মাথা ব্যথা নেই। তোমার বাসায় যে দারোয়ান আছে তারও কোনো মাথা ব্যথা নাই যদি তোমার বাসার মধ্যে প্রতিদিন 2 থেকে 3 জন 4 জন আসে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো হঠাৎ করেই যদি এরকম হয় যে গেটটা ছোটো বাট 500-600 মানুষ একসাথে আসা শুরু করছে তোমার বাসায়, 100-200 মানুষ আসা শুরু করছে, এখন এই ফিউজ হচ্ছে তোমার দারোয়ান। এখন দারোয়ান কি করবে, প্রথম সহ্য করছে, যাচ্ছে ঠিক আছে, 4-5 জন আসতেই পারে, আমি বারবার গেট খুলতেছি, সে যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু যখন সে দেখে যে 600 মানুষ একসাথে আসতেছে, তখন তার মাথা গরম হয়ে যাবে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারবে না, তখন সে কি করবে, তখন সে জুড়ে তার যে ওই গেট লাগিয়ে দিবে। গেট লাগিয়ে দিলে ওই মানুষ আর ঢুকতে পারবে না, তার মাথা গরম হয়ে গেছে, দ্যাটস মিন তার মাথা এখন আর কাজ করতেছে না। যেমন ফিউজের মাথা না কাজ করলে সে ধ্বংস হয়ে যায়, ওইদিকে দারোয়ান কি করে, দারোয়ান গেট বন্ধ করে দেয়। গেট বন্ধ করে দিলে কি মানুষ ঢুকতে পারবে, আর ঢুকতে পারবে না, ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ারও সম্ভাবনা থাকবে না। তাহলে ফিউজ হচ্ছে তোমার বাসার দারোয়ান, হ্যাঁ, আর এগুলো হচ্ছে মানে কারেন্ট হচ্ছে তোমার বাসার মেহমান, হ্যাঁ, যারা একসাথে অনেকগুলো আসতে চাইলে ওই দারোয়ান এইভাবে ফিউজের নিয়ে আচরণ করে। তুমি এটা মনে রাখলেও চলবে, এটা থেকে মাস্ট কোশ্চেন আসবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। এটা থেকে যদি কোশ্চেন না পাও, তুমি এসে ক্লাসভেলকে বা ক্লাসভেলের এখানে একটা SMS কইরো, হ্যাঁ, বা একটা কমেন্ট কইরো যে আমি এটা থেকে কোশ্চেন পাইছি না। এখন মজার বিষয় হচ্ছে বা ভালো বিষয় হচ্ছে এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করবে,
তুমি কিভাবে অ্যান্সার করবা? তুমি তো ক্লাস 8-এর একটা ছেলে, 8-এর একটা মেয়ে, ঠিক না? তুমি বৃত্তি পরীক্ষাতে বসতে যাচ্ছ। এখন এই কোশ্চেনটা আসলে সবাই অ্যান্সার করতে পারে, বানায় অনেক কিছু লিখে দিয়ে আসবে, কিন্তু তুমি টপিকস ধরে ধরে, তুমি পয়েন্ট ধরে ধরে লিখবা, ঠিক আছে? একদম ভুগিচুগি কিছু লিখবা না, তুমি একদম টপিকস ধরে ধরে, টাইপ ধরে ধরে, যে বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। আমরা ফ্ল্যাগ দিয়ে রাখি না, অর্থাৎ চার্জ হওয়ার পরও ফ্ল্যাগটা দিয়ে রাখি, মোবাইল, তারপর হচ্ছে ল্যাপটপ, হ্যাঁ, এগুলো যদি চার্জ হয় তাও আমি কিন্তু ফ্ল্যাগটা লাগিয়ে রাখি, এত কিন্তু আমাদের বিদ্যুৎ অপচয় হয়। আমরা ফ্যান চালিয়ে রাখি, আমরা ওয়াশরুমের লাইট জ্বালিয়ে রাখি, আমরা মনে করতে পারি যে এই কোশ্চেনটা দিবে, এটা মাস্ট দিবে, আমরা মনে করতে পারি যে এটা কি, আমি টাকা দিচ্ছি, আমার কারেন্ট আছে, সমস্যা কি? কিন্তু বিদ্যুৎ একটা রাষ্ট্রীয় সম্পদ, যদি এটা কোনোভাবে কমে যায় তাহলে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিবে, আমাদের দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিবে, ঠিক আছে? তো বিদ্যুৎ রোধ করতে হবে। আমরা অনেকেই এখন দেখি যে বিভিন্ন সুপার শপের কথা যদি চিন্তা করি, অন্য অন্য জায়গার কথা যদি চিন্তা করি, ওইসব জায়গাতে মানে সাজসজ্জার জন্য প্রচুর পরিমাণে লাইট ইউজ করতেছে, হ্যাঁ, এসি প্রতি রুমে রুমে হয়ে যাইতেছে, হ্যাঁ, এতে কিন্তু বিদ্যুৎ অপচয় হচ্ছে। এখন তোমার এসিটা যতক্ষণ পর্যন্ত রাখলে রাখা যায় তুমি ততটুকু পর্যন্ত রাখবা, এটাই তো। এখন তুমি যদি সবসময় এসি দিয়ে রাখো, যে আমার বাবার অনেক টাকা, আমি এসি জ্বালিয়ে রাখবো, আমি এসি চালিয়ে রাখবো সবসময় সারা রাত, যদি এই চিন্তা করো, তাহলে তুমি রাষ্ট্রের প্রতি যে তোমার একটা দায়বদ্ধতা আছে সেটা তুমি দেখালা না। তুমি ক্লাস 8-এর একটা ছেলে, 8-এর একটা মেয়ে, একটা শিক্ষার্থী, তোমার এই দিন থেকেই, মানে এই সময়টা থেকেই তোমার মাথার মধ্যে এটা যেতে হবে যে বিদ্যুৎ হচ্ছে আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ, যেখানে সেটার সাশ্রয়ী ইউজ আমাদের করতে হবে, ব্যবহার করতে হবে। তো এটা কিভাবে করবা দেখো, লাইট আর ফ্যান, তুমি লাইট জ্বালাইছো, লাইটটা ঠিক মতো অফ করো, ওয়াশরুমে গেছো, অফ করে তারপর বাসায় এসে শো, রুমে এসে শুয়ে পড়ো। ফ্যান, অযথাই ফ্যান, এক রুমের ফ্যান আরেক রুম থেকে চালায় রাখা চলে যায়, ফ্যান চলতেছে, খালি করে ফ্যান চলতেছে, এইরকম আরও যেগুলো আছে, চার্জার ফ্যান যেগুলো আছে, এগুলো লিখবা ফার্স্ট টাইম একটা পয়েন্ট। তারপর শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, এসি ব্যবহার, এই যে এসি ব্যবহারটা, এসি ব্যবহার করবা না এরকম আমি বলছি না, এসি তো সবাই ব্যবহার করছে না, তাই না? শহরটাতেই বেশি এসি ব্যবহার হচ্ছে, গ্রামে তো ওই জন্য কারেন্টও থাকে না, গ্রামে শুধু চাষবাসের জন্য আসলে কারেন্টের বেশি প্রয়োজন পড়ে, ওই সময়টাতে অনেক সময় কারেন্ট না থাকলে সমস্যা হয়। তাহলে এসি চালাচ্ছে, ওই যে কথাটা বললাম, এসি চালাইছো ঠিক আছে, এসিটা চালাইছো ঠিক আছে, যথাসময় অফ করে দাও, যতটুকু পর্যন্ত ঘরটা ঠান্ডা হইলে তুমি থাকতে পারতেছো ততটুকু পর্যন্ত ঠান্ডা করো, এই এসি সম্পর্কিত লিখবা, হ্যাঁ। তারপর হচ্ছে রান্না ও হিটিং, আমরা তো এখন সব কিছু কারেন্টে করে ফেলতে চাই, হ্যাঁ, প্রেসার কুকার, তারপর হিট দিয়ে যেটা করা হয়, হ্যাঁ, রান্না বান্না, তরকারি পর্যন্ত এখন রান্না করতে চাইতেছি। তারপরে দেখবা হচ্ছে অনেকেই আছে তোমার ডিরেক্ট কারেন্ট থেকে ব্যাডমিন্টন খেলে, তাই না? এখন ব্যাডমিন্টন ওই সময়ই খেলছে, এখনও খেলতেছে, ক্লাস 8-এর বাচ্চা না, 9-10-এ পড়তেছে, ইন্টারে পড়তেছে, তারাও খেলতেছে, যে এটা টাকা পয়সা লাগতেছে না, না দিলে কি করবে, খেলবেই তো, এরকম, তাই না? এই দিকটা একটু বিবেচনা করা উচিত, হ্যাঁ, একটু বিবেচনা করা উচিত, যদি এইভাবে না খেলা যায় বেটার, ঠিক আছে? তারপর হচ্ছে রান্না ও হিটিং, রান্নার হিটিংয়ের ব্যাপারটা কথা বললাম। অন্যান্য যন্ত্র, অন্যান্য অনেক যন্ত্র আছে, ইস্ত্রি আছে, তুমি যদি আয়রন বেশি করো, ঠিক আছে, আয়রন যদি জ্বালায় রাখো, অনেকক্ষণ জ্বালায় রাখছো আয়রন, এখন হিট হয়েছে, তারপর হচ্ছে তুমি শার্ট প্যান্ট এগুলো ইস্ত্রি করতেছো, তখনও কিন্তু এখানে আমার এই অপচয়টা হচ্ছে। সো এই অপচয়টা আমাদের রোধ করতে হবে। আর সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে সচেতনতা। এখন সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। এর জন্য আমাদের বিভিন্ন ধরনের সেমিনার করতে হবে, হ্যাঁ, আমাদের স্কুলে গিয়ে বাচ্চাদের বোঝাতে হবে, বলতে হবে, এই সব জায়গাগুলো তুলে ধরতে হবে, হ্যাঁ, প্লে কার্ড নিয়ে মানুষকে সচেতন করতে হবে, বুঝাইতে হবে। তারপর হচ্ছে এখন অনলাইনের যুগ, অনলাইনে লেখালেখি করতে হবে বিষয়টা নিয়ে, তাহলে এই ব্যাপারে যদি লেখালেখি করে সচেতনতা বৃদ্ধি পাবে, হ্যাঁ, ঠিক আছে। এখন একটা নতুন জিনিস তুমি অ্যাড করে দিবা, সেটা হচ্ছে চার্জার, ঠিক আছে, চার্জারের বিষয়টা দেখবা যে অটো রিক্সাগুলো এখন ঢাকা শহরে চলে বেশি, প্রায় কত, ওই দিন দেখলাম প্রায় কত 1 লাখ না 2 লাখ অটো রিক্সা নতুন অ্যাড হয়েছে গত 1 বছরে। তাহলে তুমি চিন্তা করো, একটা অটো রিক্সায় যদি তোমার যে চার্জ, যে পরিমাণ চার্জ তাকে দিতে হয়, তাহলে কি পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে। আগে তো এটা ছিল পায়ে পেরে যে যারা হচ্ছে রিক্সা চালাতো, তখনও আমরা চলতাম না, এখন আমরা সবাই কিন্তু অটোতেই উঠি। তো আমাদের এই বিষয়গুলো নিয়েও সচেতন থাকতে হবে। এইটাও তুমি যদি লিখে দিতে পারো, তুমি যতটা পয়েন্ট বাড়াবে এই বিষয়গুলো নিয়ে, তুমি তত, মানে আজগুবি কিছু না, যেটা রিলেটেবল ওইটা তোমাকে লিখতে হবে, বুঝতে পারছো? ওকে,
এই ছিল তোমাদের বেসিক কথাবার্তা এই চ্যাপ্টারটার। এখন প্রশ্ন আসো, দেখো এখন আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে একটু। সৃজনশীল প্রশ্নটা কি? প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, দেখো তোমাকে 3টা চিত্র দিছে, তুমি উদ্দীপকটাকে ভালোভাবে বুঝবা। 3টা চিত্র দিছে, 1 2 3টা চিত্র XYZ নামে। হ্যাঁ, এটা আগে দেখে ফেলবা, তারপর কোশ্চেনে যাবা যে রোধ কাকে বলে। রোধ কাকে বলে? রোধ কাকে বলে তুমি জানো না? তুমি জানো যে বর্তনীর যে বৈশিষ্ট্য কোনো পরিবাহীর প্রবাহকে বাধা দেয়, অর্থাৎ কারেন্ট ফ্লোকে বাধা দেয়, সেটা হচ্ছে রোধ। সোজা কথা। হ্যাঁ, তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে 2 মার্কের জন্য 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ ব্যাখ্যা করো। 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ। এখন তুমি কি জানো? তুমি কি জানো I is equal to কি হয় বলো তো? I is equal to V/R। V/R তোমাকে বলছে যে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ ব্যাখ্যা করো। তুমি কিভাবে করবা এটা? যে কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে যদি, বা কোনো একটা বর্তনীর বিভব পার্থক্য যদি হয় দুই প্রান্তের, ধরো হচ্ছে A আর এটা হচ্ছে B, কোনো একটা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 হয় বা 10 ভোল্ট হয়, এবং ওই বর্তনীর রোধ যদি 1 হয়, 1 ওহম হয়, 1 ওহম হয়। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো 10 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু কত? 10 না? ইজ ইকুয়াল টু 10 না? 10 ডিভাইডেড বাই 1 মানে কত? 10। 1-এর তো কোনো ভ্যালু নাই, তাই না? তার মানে I এর মান কত পাচ্ছি আমি? 10 পাচ্ছি। তাহলে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ, তাহলে I ইজ ইকুয়াল টু আমি 10 এম্পিয়ার পাচ্ছি। তাহলে আমি বলতে পারি কোনো একটা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয় এবং ওই বর্তনীর রোধ যদি 1 ওহম হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ। অথবা বলবো 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে বোঝায়, অথবা হচ্ছে তুমি যেভাবেই লিখো সেটা হবে যে একটা বর্তনীর বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট এবং ওই বর্তনীর রোধ হচ্ছে 1 ওহম। খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন তুমি বলো? তুমি তো এটা শিখেছো, তাই না? আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি না যে I দিয়ে কি করবা? I ইকুয়াল টু V/R, তাই না? এখন যদি বলে 10 ভোল্টেজ বলতে তুমি কি বুঝো? 10 ভোল্ট বলতে কি বুঝো? তাহলে তুমি কি বলবা? V ইকুয়াল টু আমরা কি জানি? IR না? IR। V ইকুয়াল টু IR। তো আমরা এটা দুইভাবে বলতে পারি যে কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে যদি 10 এম্পিয়ার তড়িৎ যায়, কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে যদি 10 এম্পিয়ার তড়িৎ যায় এবং ওই বর্তনীর রোধ যদি 1 ওহম হয়, তাহলে ওই বর্তনীর বিভব পার্থক্য হবে 10 ভোল্ট। লিখতে পারি না? বলতে পারবো না? বলতে পারবো। এটা উল্টাভাবে বলা যায়। ধরো কোনো একটা বর্তনীর এটারে কোনো একটা বর্তনীর রোধ যদি 10 ওহম হয় এবং তার মধ্য দিয়ে যদি 1 এম্পিয়ার তড়িৎ যায়, তাহলে ওই বর্তনীর বিভব পার্থক্য হবে 10 ভোল্ট। কেন? কারণ 10 × 1 মানে 10। এই ভোল্টেজ বলতে এইটা থেকে একটা কোশ্চেন হয়। হ্যাঁ, এরপরে কি বর্তনীতে X ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। X কেন ব্যবহার করা হয়? তাহলে এটার নাম কি ভাই? এটার নাম কি বলো? ফিউজ। ফিউজ অর্থাৎ অতিরিক্ত কারেন্ট যখন যায়, ওভারলোডিং যখন হয়, শর্ট সার্কিট যখন হয়, তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে, অগ্নিসংযোগ থেকে রক্ষা করার জন্য তারের মধ্যে কিংবা বাতির সাথে কিংবা ফ্যানের সাথে কিংবা সুইচের সাথে এই ফিউজ ইউজ করা হয়। বুঝতে পারছো? এই ফিউজ কি করে? অতিরিক্ত গরম সহ্য করে প্রথমের দিকে, যখন দেখে যে সে আর লোড নিতে পারতেছে না, তখন সে নিজে জ্বলে যায়, নিজে পুড়ে যায়, পুড়ে গিয়ে এই যে তার বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গেলে কি হয়ে যায়? এই দিকে আর কোনো কারেন্ট ফ্লো হয় না, যার ফলে আশেপাশে কোনো অগ্নিসংযোগ হতে পারে না, মানে এই তারের আশেপাশেই কোনো অগ্নিসংযোগ হয় না। দেখবা অনেক সময় তোমার বাল্ব ফিউজ হয়ে যায়। তাহলে বাল্ব যদি ফিউজ হয়ে যায়, তখন তুমি কিভাবে বুঝো যে বাল্বটা ফিউজ হয়ে গেছে? এদিকে তো কারেন্ট ঠিকই আসতেছিল। সে মরে যায়, সে নিজেকে ধ্বংস করে আমাদেরকে রক্ষা করে দিয়ে যায়। বুঝতে পেরেছ? এই ফিউজ হয়ে যায়, এটাকে আমরা ফিউজ বলি। ঠিক আছে, এরকম ফিউজ সার্কিটও আছে, সব জায়গায় আছে। ওকে, এরপরে আসো হচ্ছে, এটা তো আমি বলছিলাম গৃহে বিদ্যুতায়নে YZ এর মধ্যে কোনটি উপযোগী হবে বিশ্লেষণ করো। আচ্ছা, তুমি দেখো
এটা কি একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত যুক্ত আছে, এইখান দিয়ে আই যাচ্ছে, মানে আই এইখান দিয়ে যাচ্ছে, এইখান দিয়ে বের হচ্ছে, সেম আই, মানে আই কোনো ডিভাইড হয়েছে? ডিভাইড হয় নাই। তাহলে এটা কি? শ্রেণী। এটা শ্রেণী সমবায়। আর এটা কি? এটা হচ্ছে এই যে এইখানে এসে কারেন্ট ভাগ হয়ে গেছে, এইদিকে গেছে, এইদিকে গেছে, এইদিকে গেছে, বাট এটার বিভব পার্থক্য কি? সেম। বিভব পার্থক্য কি তিন প্রান্তে, মানে তিনটারই বিভব পার্থক্য কি? সেম। তাহলে সমান্তরালে কি থাকে? বিভব পার্থক্য সেম থাকে, কারেন্ট ভিন্ন থাকে, দ্যাটস মিন এটা হচ্ছে সমান্তরাল। আর এটার যদি এই দিকে নষ্ট হয়ে যায়, এই দিকে যদি তুমি একটু চিন্তা করো, ধরো হচ্ছে এই দিকটা নষ্ট হয়ে গেল, এই দিকটা নষ্ট হলে কি হয়েছে? এখানে এই দুইটা জ্বলবে, জ্বলবে কি না? জ্বলবে। কিন্তু আবার এটার যদি এই দিক দিয়ে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? পুরাটাই নষ্ট হয়ে গেল। আর এইখানে তুমি আলাদা আলাদা সুইচ দিতে পারবা। সুইচ এটাতে যদি সুইচ দাও তাহলে এটা জ্বলবে, এটাতে সুইচ দিলে এটা জ্বলবে, এটাতে সুইচ দিলে এটা জ্বলবে। আলাদা আলাদা করে দিলে সুইচ জ্বলবে না? জ্বলবে। তো আমি যদি বাল্ব জ্বালাইতে চাই বাল্ব জ্বালাইতে পারবো, আমি যদি ফ্যান চালাইতে চাই ফ্যান চালাইতে পারবো, এটাতে সম্ভব না। তাহলে আমার কোনটা বাসাবাড়িতে? এটা হচ্ছে সমান্তরাল। তুমি প্রথমেই লিখবা যে বাসাবাড়ির জন্য যেহেতু এটা সমান্তরাল, সেহেতু বাসাবাড়ির জন্য সমান্তরাল উপযোগী। এরপরে তুমি কথা বলে দিবা যে সমান্তরাল কেন, সমান্তরাল হইলে কি কি হয়, আর শ্রেণী হইলে কি কি হয়। হ্যাঁ, পরের কোশ্চেন সেম জিনিস আসে। আচ্ছা, এখানে ম্যাথ, এই যে পর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে? আমি বলছিলাম একটা নির্দিষ্ট সময় পরপর যদি তার দিক পরিবর্তন হয়, ঠিক আছে, এসি কারেন্টের একটা নির্দিষ্ট সময়, অল্টারনেটিং কারেন্ট যেটা, একটা নির্দিষ্ট সময় পরপর যদি তার দিক পরিবর্তন হয় তাহলে কি হবে? পর্যায়বৃত্ত প্রবাহ হবে না, এটাকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। ফিউজ প্রয়োজন হয় কেন? একটু আগে আলোচনা করছি। কে থেকে রোধের মান বের করো, কে থেকে রোধের মান বের করো। এটা কি পারবা না? পারবা। দেখো এটা ভোল্ট, এদিকে কি যাচ্ছে? ভোল্ট, মানে বিভব পার্থক্য যেটা ভি, ভি কত দেওয়া আছে? ভি হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট, তোমাদের ভোল্ট লেখা আছে, এটাকে ভি দিয়ে দাও। হ্যাঁ, এত 12 ভোল্ট, ওকে। আর এইদিকে কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে, তাহলে বিভব পার্থক্য আছে, দ্যাটস মিন কারেন্ট থাকবে। বিভব পার্থক্য আছে, দ্যাটস মিন কারেন্ট থাকবে। তাহলে কারেন্ট কত আছে? আই, আই সমান কত আছে? 3 এম্পিয়ার, মানে 3 এম্পিয়ার। হ্যাঁ, এইভাবে লিখো, বুঝতে পারছো? 3 এম্পিয়ার। এটা বাংলা লিখতে পারো, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, তোমাকে কিছু ভুল মানে ভুল বলবে না, তোমাকে মার্কও কাটবে না, বুঝতে পারছো? এখন দেখো এই দিকে একটু চিন্তা করো, আমাকে বের করতে হবে কি? রোধের মান। রোধের মান ওই যে আমি ওহমের সূত্রে তোমাদেরকে শিখাইছিলাম, তুমি কোন সূত্র ইউজ করবা? ভি ইজ ইকুয়াল টু কি, বা আই ইজ ইকুয়াল টু কি? ভি বাই আর। তুমি তো এটাই শিখছো, তুমি এই সূত্র শিখছিলা না? এই সূত্র শিখছো না? তাহলে এইখানে তোমার কি কি আছে? ভি আছে, আই আছে, লাগবে কি? আর। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে কি? ভি বাই আই, তাই না? বুঝতে পারছো? তাহলে আর ইজ ইকুয়াল টু ভি কত? 12 ডিভাইডেড বাই, আমি বাংলিশ লিখছি দেখা নিও, আর এটা হচ্ছে 3, 12 3। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। 3 মার্ক তুমি পেয়ে যাচ্ছ, একদম কাঁচা মার্ক, এটা কাটতে পারবে না। এই সূত্রটা মুখস্থ রাখবা। এটা কি? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, বুঝতে পারছো? তড়িৎ প্রবাহ। এটা কি? বিভব পার্থক্য, বিভব পার্থক্য, লিখে নাও। হ্যাঁ, পার্থক্য। আর এটা কি? রোধ। সবগুলোর একক সম্পর্ক ধারণা রাখতে হবে। তো আমরা সবগুলোই জানি, তাই না? ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আসো আমরা ধীরে ধীরে হচ্ছে এগুলো সব পারবা তোমরা। হ্যাঁ, এগুলো সবই দেওয়া আছে, তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে, তোমরা এই সলিউশনটা করো, এই চ্যাপ্টারের তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কি বলছো? রোধ কি বললাম, তড়িৎ বিভব পার্থক্য বলতে কি বোঝায়? তড়িৎ বিভব পার্থক্য মানে হচ্ছে বর্তনীর মধ্যে একটা চাপ, ঠিক আছে, যা একক ধনাত্মক আধানকে বর্তনীর এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে, মানে তারের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে যে পরিমাণ কাজ করে সেটাকে বিভব পার্থক্য বলা হয়। বিভব পার্থক্য মানে কি ছিল? আমরা কি দিয়েছিলাম? ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, মানে একক ধনাত্মক আধানকে নিতে যে পরিমাণ কাজটা করতে হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য। বুঝতে পারছো? মাথার উপর দিয়ে গেলে বলবা, কমেন্টে জানাবা যে মাথার উপর দিয়ে যাচ্ছে। এস চিত্রের গঠন ব্যাখ্যা করো। এটার গঠনটা ব্যাখ্যা করতে হবে। এটা একটা ব্যাটারি, এটা সুইচ, এখানে হচ্ছে এম্পিয়ার যেখান দিয়ে কারেন্ট আমরা মাপি, এমিটার ইউজ করে রাখছি, ঠিক না? এমিটার। এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে একটা রোধ। লিখতে পারবা না? কত সুন্দর করে গঠন লিখতে পারবা। গৃহে বিদ্যুতায়নের জন্য কোন চিত্রটি সুবিধাজনক? বলো কোনটা?
এটা কিসে যাচ্ছে, শ্রেণীতে যাচ্ছে, এটা কিসে যাচ্ছে, সমান্তরালে যাচ্ছে, মানে এখানে এসে কারেন্ট ভাগ হয়ে গেছে। তাহলে কোনটা সুবিধাজনক, এটা সুবিধাজনক। এগুলো তোমরা পারবা, ঠিক আছে, মাথায় রেখো, মাথায় রেখে এগুলো পর সবগুলো সেম, এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা এটা পারবা। আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, দেখো যদি ওইটা চলে আসে তাহলে তো অ্যান্সার করতে হবে। হ্যাঁ, হিসাব নিকাশটা একটু তোমাদেরকে শিখাই ফেলি। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এটা তোমাদের একটু অ্যাডভান্স, অর্থাৎ তোমরা ক্লাস 9-এ উঠলে এটা পাবা তোমাদের বিজ্ঞান বইয়ে, আর তোমরা যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করবা তারা তো অহরহ এগুলা করবা। এখন এই কোশ্চেনটা কেন প্রয়োজন একটু চিন্তা করো, যে আমি যদি বাজারে যাই, আমি বাজারে গিয়ে কি করি, মূলত আমি গিয়ে বলবো যে বাজারে কিছু কিনতে গেলে আমি গিয়ে বলবো যে আমাকে 1 কেজি স্বর্ণ দেন কিংবা 1 লিটার আলু দেন, এরকম তো না। 1 লিটার আলু তো আমার লাগবে না, আমার লাগবে 1 কেজি আলু, 1 কেজি চাল, 1 লিটার চাল আমার লাগবে না। মানে প্রত্যেকটা জিনিস প্রকাশের জন্য একটা ইউনিট লাগে। তো এইখানে কেন আমার এটা জানা প্রয়োজন সেটা আগে বুঝো। আকরাম সাহেব প্রতিদিন 100 ওয়াটের 3টি বাতি 9 ঘন্টা করে জ্বালান। তিনি তার বাসায় প্রয়োজন উপযোগী ফিউজ ব্যবহার করেন। ওই যে ফিউজের একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে ঘ নাম্বারে। ওয়াট কি, তড়িৎ বিভব পার্থক্য হচ্ছে, বল বলতে কি বোঝো, তড়িৎ বিভব পার্থক্য বলতে কি বোঝো, এটা তো আমরা জানি। ওয়াট কি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ওয়াট কি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। যদি বলতো 1 ওয়াট কি, তাহলে আমরা বলতে পারতাম, ঠিক আছে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বুঝতে পারছো, কোন ক্ষমতার একক, যে কোনো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর এই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ক্ষমতার এককে ওয়াট বলছি। এখন মাথায় রাখো গ নাম্বার কোশ্চেনটা, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 4 টাকা হলে 1 মাসে আকরাম সাহেবের কত খরচ হবে? 1 মাসে আকরাম সাহেবের কত খরচ হবে? তাহলে দেখো তো বিদ্যুতের মূল্য সে কি বলছে, যে 1 কেজি বিদ্যুতের মূল্য নাকি 1 ইউনিট বিদ্যুতের মূল্য? তাহলে বিদ্যুতের মূল্য আমরা কিসে হিসাব করব, ইউনিটে হিসাব করব, অথবা কিলোওয়াট ঘন্টায় হিসাব করব, অথবা ভিউটিতে হিসাব করব। তিনটাই একই কথা। তিনটা দিয়ে আমি বিদ্যুতের কি পরিমাণ শক্তি আমি ব্যয় করি সেটা আগে বের করব। তো আমার 1 মাস জ্বালাইতেছে। এখন 1 মাস বলতে আমরা যদি জানুয়ারি মাসের কথা চিন্তা করি, কিংবা জুন মাসের কথা চিন্তা করি, কিংবা ফেব্রুয়ারি মাসের কথা চিন্তা করি, তাহলে ভিন্ন না। বাট আমরা স্বাভাবিকভাবে কি জানি, জানি যে 1 মাস মানে 30 দিন, বুঝতে পারছো, 1 মাস মানে 30 দিন। এখন কি হয়, আমি প্রথমেই বের করব হচ্ছে ব্যয়িত শক্তি, মানে আমি কতটুকু শক্তি ব্যয় করি, ব্যয়িত শক্তি। এই সূত্রটা লিখে রাখো, ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু কি হবে, ক্ষমতা ইনটু সময়, ডিভাইডেড বাই কত, 1000 বা 1000। ব্যয়িত শক্তি মানে তুমি কতটুকু শক্তি ব্যয় করতেছো সেটা যদি পরিমাপ করতে পারো তাহলে তুমি ইউনিট পেয়ে যাবা। আর ইউনিট যখন তুমি পেয়ে যাবা, 1 ইউনিটের মূল্য 4 টাকা, তাহলে তুমি যত ইউনিট পাবা তাকে দিয়ে গুণ করে দিবা, তাহলে তুমি তার খরচ বের করতে পারবা, বুঝতে পারছো। তো এখন চিন্তা করো ক্ষমতা জিনিসটা কি, ওই যে আমরা বলি না 60 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব, কিংবা আমরা এটা বলি না যে 15 ওয়াটের বাল্ব, এটা বলি তো ওয়াটের যে বাল্ব মানে ক্ষমতার যেই বিষয়টা। তো এখানে কি হয়েছে, আকরাম সাহেব প্রতিদিন 100 ওয়াটের 3টি বাতি 9 ঘন্টা করে জ্বালে, তাহলে সে একদিনে কতটুকু জ্বালে সেটা আমরা জানি। তাহলে আমি সময়টা আগে হচ্ছে ক্ষমতাটা বের করি। হ্যাঁ, ক্ষমতা এখানে করতেছি, ক্ষমতা ইজ ইকুয়াল টু কত হইতেছে, এটাকে আবার তুমি ওই সূত্র দিয়েও লিখতে পারো, ই ইজ ইকুয়াল টু দিতে পারো এনার্জি না, ক্ষমতা পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000। এই তো এটাকে ইউনিট হিসেবে দিয়ে দাও, এত ইউনিট। হ্যাঁ, এই সূত্র দিয়েও করতে পারো। তাহলে ক্ষমতা কত, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হোয়াট, আমি কত পাচ্ছি, 100 ওয়াটের 3টা বাতি, তাহলে 100 ওয়াটের 3টা বাতি, দ্যাটস মিন আমার 100 ইন্টু 3, তাহলে আমার ক্ষমতা কতটুকু হইতেছে, ক্ষমতা হইতেছে 300 ওয়াট, বুঝতে পারছো, 300 ওয়াট। এই যে পি পাইয়া গেছি, তাহলে আমার আর কি লাগবে, টি লাগবে, কত সময়, তাহলে 9 ঘন্টা করে জ্বালাইতেছে প্রতিদিন, তাহলে 30 দিনে কত ঘন্টা জ্বালাবে, টি ইজ ইকুয়াল টু 30 ইন্টু 9,
তাহলে 3 নং কত 27 না, এই 270 ঘন্টা, এত ঘন্টা সে এতটুকু জ্বালাইতেছে। এখন আমি ডিরেক্টলি যদি সূত্র ইউজ করে দেই তাহলে আমি পারবো, তাই না? সূত্রটা ইউজ করলে কি হবে, আমি এইখানে ইউজ করছি। হ্যাঁ, দেখো যে E ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000 ইউনিট। হ্যাঁ, ইউনিট। তাহলে পি এর ভ্যালু কত? 300, এই হচ্ছে 300। আর টি এর ভ্যালু কত? 270। আরেকটা মজার বিষয় আছে, 30 দিন আমি বের করে ফেলছি না, তাহলে এইখানে আমার যদি জানুয়ারি মাস বলতো তাহলে তো আমি 30 দিতাম না, আমি কত দিতাম? জানুয়ারি মাস কত দিনে যায়? 31 দিনে যায়, তাই না? তাহলে এটা কত হয়? ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে এটা কাটা, এটা কাটা, ঠিক আছে? এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম। তাহলে 3 27 কত হয়? বা তোমরা ক্যালকুলেটর তো নিয়ে যাবা, ক্যালকুলেটর দিয়ে করবা। 3 27 হয় হচ্ছে 3 20 60 আর 3 7 21 মানে 81 না, 81। হ্যাঁ, দেখো আমি বাংলা ইংলিশ লিখতেছি, বুঝছো? এখানে 300 লিখছি, এখানে এটা লিখছি, তোমরা একটু দেখে নিও। লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, আসলে এই অভ্যাসটা আসলে যায় না। তাহলে এটা কি হইল? 81, এই যে 81, এত ইউনিট আমি বিদ্যুৎ খরচ করছি, এত ইউনিট বিদ্যুৎ। তাহলে 1 ইউনিটের মূল্য কত? 4 টাকা। তাহলে 4 × 81, আমার টোটাল কত টাকা হইল? হিসাব করে দিয়ে দাও। বুঝতে পারছো কাহিনীটা কিভাবে বের করবা? এই সূত্রটা ভুইল না, কিলোওয়াট ঘন্টা ভিউটি অথবা ইউনিট। তোমাদেরকে ইউনিটে বলছে যে 1 ইউনিটের ফিউজ প্রয়োজনের তুলনায় অত্যধিক মোটা বা সরু হলে কি সমস্যা হতে পারে বুঝিয়ে লেখো। এগুলো তোমরা লিখতে পারবা এখন, তাই না? ইজিলি লিখতে পারবা। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি আমি আমার যতটুকু দেওয়া তোমাদেরকে দিয়েছি, বোঝাতে পেরেছি কিনা সেটা জানি না, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। বাকিটা তোমরা কমেন্ট করে জানাবা। পরবর্তীতে আমরা পৃথিবী ও মহাকর্ষ নিয়ে তোমাদের সামনে আসব, পৃথিবী ও মহাকর্ষ। ঠিক আছে, ওই ক্লাসটা যারা যারা করবা তারা কমেন্টে জানায়ও, আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, জাস্ট রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকো।